অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন ইম্পালস হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজটি পারভীন। আমাদের আজকের আলোচনার বিষয় জরায়ু ক্যান্সার, লক্ষণ, কারণ ও চিকিৎসা। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি বসন্তের প্রথম দিনের। আর সেই সাথে আমাদের আজকের আলোচনার বিষয় জরায়ু ক্যান্সার, সেই সাথে জরায়ু মুখে ক্যান্সারটা নিয়েও আমরা আলোচনা করতে চাই। জরায়ু মুখে ক্যান্সার আসলে কেন হয়? আচ্ছা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বসন্তের। আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, জরায়ুর ক্যান্সার। যেটা জরায়ুর ক্যান্সার বলতে কিন্তু আমরা দুটো ক্যান্সার বুঝি, একটা জরায়ুর মুখের ক্যান্সার আর একটা হচ্ছে জরায়ুর বডিতে যেটা ক্যান্সার হয়, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। তো আমরা জানি যে জরায়ু হচ্ছে একটি নারীর প্রধান মানে রিপ্রোডাক্টিভ অর্গান। এখানে জরায়ুর একটা বডি আছে আর একটা জনিপথ, যেটা জরায়ু এবং জনিপথের মাঝের হচ্ছে জরায়ুর মুখ। তো জরায়ুর মুখের ক্যান্সারটাই হচ্ছে অনেক বেশি মানে মারাত্মক মরণব্যাধি। এবং আমাদের দেশে দেখা যায় যে প্রতি বছর প্রায় 12,000 নারী নতুন করে জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং তাদের অর্ধেকই এই জরায়ুর ক্যান্সারে মারা যাচ্ছে। জরায়ুর ক্যান্সার বলতে জরায়ু মুখের ক্যান্সার না ওভারঅল জরায়ু ক্যান্সার? জরায়ুর মুখের ক্যান্সার একটা আছে আর একটা জরায়ুর ভিতরে দুটো মিলেই স্ট্যাটিস্টিক্সটা না, এটা জরায়ুর মুখের ক্যান্সারের স্ট্যাটিস্টিক বলছি। আর দেখা যায় যে প্রতিদিন প্রায় 18 জন নারী এই জরায়ুর মুখের ক্যান্সারে মারা যাচ্ছে এবং প্রতি 2 মিনিটে একজন করে নারী সারা ওয়ার্ল্ডে মারা যাচ্ছে। এটা খুবই অ্যালার্মিং। হ্যাঁ, পরিসংখ্যানটা। আরেকটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে দেখা যায় 6 লাখ নারী প্রতি বছরে জরায়ুর ক্যান্সার মারা যায়। কিন্তু আমরা যদি এই ক্যান্সারটা আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি, 100% এটা প্রিভেন্টেবল। আমরা যদি একটু সচেতন হই, হেলথ অ্যাওয়্যার হই, তাহলে কিন্তু আমরা এই জরায়ুর ক্যান্সারটাকে প্রতিরোধ করতে পারি। আমরা প্রতিরোধের বিষয়ে নিশ্চয়ই আসবো। আমরা একটু জরায়ু মুখে ক্যান্সার আমি যদি বলি যে কেন হয়, আসলে কারণগুলো কি? আচ্ছা, বিষয়টা কি? এই জরায়ুর মুখের ক্যান্সার বা যেটাকে মেডিকেল টার্মে সার্ভিক্যাল ক্যান্সার বলা হয়, এটার মেইন কারণ হচ্ছে একটা ভাইরাস দিয়ে আক্রান্ত হলে এই ক্যান্সারটা হয়। এই ভাইরাসটা হচ্ছে এইচপিভি ভাইরাস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো এবং এই ভাইরাসটা আক্রান্ত হওয়ার মেইন মানে সোর্স হচ্ছে সেটা হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্ট। একটি নারী যখন একটি পুরুষের সাথে সেক্সুয়াল কন্ট্যাক্টে আসে, তখনই এই ভাইরাসটা হয়তো পুরুষের বডি থেকে এটা সেক্সুয়াল অর্গানের মাধ্যমে নারীতে চলে যায়। এবং দেখা যায় যে আমাদের জীবদ্দশায় এই ভাইরাসটা কিন্তু আমাদের নারীদের যৌনাঙ্গে এটা থাকে, কিন্তু দেখা যায় যে হয়তো 1-2 বছরের মধ্যে ভাইরাসে আক্রান্ত হলে ভাইরাসটা নিজে থেকে ক্লিয়ার হয়ে যায়। কিন্তু যখন একটি নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা নারীটি যদি হাই রিস্ক গ্রুপে থাকে, তাহলে দেখা যায় এই ভাইরাস ওখানে সুপ্ত অবস্থায় বা ডরমেন্ট অবস্থায় থাকতে থাকতে 10 থেকে 20 বছরের মধ্যে ক্যান্সারের রূপ নেয়। 10 থেকে 20 বছর? হ্যাঁ, ওখানে 10 থেকে 20 বছর সময় লাগে ওই ভাইরাসটা ওখানে থেকে ধীরে ধীরে মানে খুব স্লোলি ওইটা ক্যান্সারের রূপ নিতে পারে। 10 থেকে 20 বছর সময় লাগে। এক্ষেত্রে তো আসলে বোঝা কঠিন হয়ে যায় না একজন নারীর পক্ষে। অ্যাকচুয়ালি যখন নাকি ভাইরাসটা থাকে তখন কিন্তু কোনো সিম্পটম প্রডিউস করে না, কিন্তু আমরা কিন্তু সেটাকে এটা প্রেজেন্সটা আমরা কিছু স্ক্রিনিং এর মাধ্যমে সেটা আমরা বুঝতে পারি। আমরা যদি স্ক্রিনিং করি তাহলে আমরা বুঝতে পারি যে ভাইরাসটা বডিতে আছে। আচ্ছা, প্রিভেন্ট, স্ক্রিনিং এই বিষয়গুলোতে আসবো। একটু লক্ষণগুলো যদি আসলে আপনি বললেন, যদিও ওভাবে কোনো লক্ষণ থাকে না, তারপরেও যখন একজন ক্যান্সারের দিকে এগোতে থাকে কিংবা জরায়ুমুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আপনারা তো বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আসলে লক্ষণগুলো কেমন হয়? আচ্ছা, আমি যেটা বলেছিলাম যে আর্লি স্টেজে তেমন কোনো লক্ষণ হয় না। যখন নাকি এটা পুরোপুরি ক্যান্সার রূপ না নেয় তখন কিন্তু হয়তো কোনো সিমটম নাও থাকতে পারে। আর যখন নাকি অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন দেখা যায় যে হয়তো পিরিয়ডের সমস্যাটা মেনলি হয়ে থাকে। মেয়েদের যেটা পিরিয়ডের সাইকেল আছে, দেখা যাচ্ছে এলোমেলো পিরিয়ড হচ্ছে, অনেক বেশি পিরিয়ড হচ্ছে, বা দুটো পিরিয়ডের মাঝে ব্লিডিং হচ্ছে বা যখন তখন ব্লিডিং হচ্ছে।
আবার দেখা যায় যাদের হয়তো পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে, আমরা জানি যে মেয়েদের ম্যানোপজ হয়ে যায় 50 ইয়ার্সে, 45 থেকে 50 ইয়ার্সে, পিরিয়ডটা হয়তো বন্ধ হয়ে গেছে, পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে দেখা যায় তার মাসিকের সাথে আবার মাসিক হচ্ছে, ব্লিডিং হচ্ছে। তা আমাদের দেশের নারীরা এত ইনোসেন্ট, ওরা বুঝেই না, ওরা ভাবে যে ওর নতুন করে পিরিয়ড হয়েছে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে ওদের দেখা যায় যে হাজবেন্ডের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে তখন কিন্তু ব্লিডিং হয়, যেটা পোস্ট কর্টাল আমরা ব্লিডিং বলে থাকি, এটাও একটা ইম্পর্টেন্ট সিমটম। আর একটু আর্লি স্টেজে যখন আসে তখন দেখা যায় যে ওদের একটু অতিরিক্ত স্রাব যায়, রক্ত মিশ্রিত স্রাব বা দুর্গন্ধযুক্ত স্রাব, অথবা হয়তো মানে ভাতের মারের মতো স্রাব যায়, অতিরিক্ত স্রাব যায়। তো এগুলো হচ্ছে যখন নাকি একটু অ্যাডভান্স স্টেজে চলে যায়। আর একটি ক্যান্সারের, যে কোনো একটা ক্যান্সার আমরা জানি যে ক্যান্সারের কিছু সাধারণ কিছু সিমটমস থাকে, যেমন তার অরুচি, বমি ভাব, ওয়েট লস হয়ে যাওয়া, ব্যাক পেন, যদি বেশি অ্যাডভান্স হয়ে যায় ছড়িয়ে যায় তাহলে ব্যাক পেন, এগুলো হতে পারে। এই ধরনের সিমটমগুলো নিয়ে সাধারণত আমাদের কাছে এসে থাকে। আচ্ছা, আপনি স্ক্রিনিং এর কথা বললেন, স্ক্রিনিং এর কথা যদি আসি তাহলে হচ্ছে প্রত্যেকটা মেয়েরই কিন্তু তাহলে একটা সার্টেন টাইম পর আসলে চেক করা উচিত, চেকআপে যাওয়া উচিত। অবশ্যই, কেন আমি নাহলে তো এটা বোঝা সম্ভব না। জি জি, কেন আমি আগেই বলেছি যে এটা জ্বরের মুখে এই ভাইরাসটা ঢোকার পরে, শরীরের ভাইরাসটা ঢোকার পরে প্রায় 10 থেকে 20 বছর সময় লাগে। এই যে ভাইরাসটা আছে কিনা এটা কিন্তু আমরা বিভিন্ন স্ক্রিনিং, যেটাকে বলে সেকেন্ডারি প্রিভেনশন, এই স্ক্রিনিংয়ের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে ভাইরাসটা বডিতে আছে। এবং আমাদের দেশে এবং সারা ওয়ার্ল্ডে অত্যন্ত ভালো স্ক্রিনিং সিস্টেম আছে। যেমন আমাদের কিছু একদম গ্রাসরুট লেভেলে, যেমন ভায়া একটা টেস্ট আছে যেটা একটা প্যারামেডিক্স, সিস্টার, নার্স ওরা পর্যন্ত করতে পারে। জ্বরের মুখটাকে জাস্ট একটু এক্সামিনেশন করে আমাদের নর্মাল যে অ্যাসিটিক অ্যাসিড আছে বা ভিনেগার আছে ওটা দিয়ে আমরা যদি এক্সামিন করি তাহলে বোঝা যায় যে যেখানে ভাইরাস আছে ওখানে একটু কিছু কালার চেঞ্জ হয়, এটা দিয়ে বোঝা যায় যে কিছু অ্যাবনর্মালিটি আছে। তারপর আরেকটু সফিস্টিকেটেড টেস্ট আছে এইচপিভি ডিএনএ টেস্ট, যে ভাইরাসের যে ডিএনএ আছে ওটা আছে কিনা, ওটা প্রেজেন্সটাও এটা করা যায়, এটা খুবই ওয়ার্ল্ড ওয়াইড টেস্টটা করা যায়, সেই টেস্টটা করা আছে। আরেকটা আছে এইচপিভি ডিএনএ টেস্ট, একটু কস্টলি, এটা আমাদের দেশে অ্যাকচুয়ালি অত আগে ছিল না, এখন রিসেন্টলি এটা আমাদের দেশে চলে আসছে। দেশের বাইরে দেখা যায় যে এইচপিভি ডিএনএটা প্রাইমারি টেস্ট, ওরা প্রথমেই কিন্তু এইচপিভি ডিএনএ টেস্টটা করে থাকে। আমাদের দেশে আমরা গ্রাসরুট লেভেলে ভায়া টেস্টটা করে থাকি, আর প্যাপসমিয়ার যেটা সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল আছে, মানে প্যাপস টেস্টটা, তারপরে সেকেন্ড স্টেজে আমরা প্যাপস টেস্টটা করে থাকি। প্যাপস টেস্টও জ্বরের মুখ থেকে একটু লালা নিয়ে আমরা পরীক্ষা করে দেখি যে জ্বরের মুখে ভাইরাস আক্রান্ত হওয়ার জন্য কোনো চেঞ্জ হয়েছে কিনা, যেটাকে আমরা মেডিকেল টার্মে সিআইএন বলে থাকি, যে জ্বরেতে যদি কোনো চেঞ্জ হয় তাহলে আমরা প্যাপসের মাধ্যমে বুঝতে পারি। আর আরেকটা আছে আরও সফিস্টিকেটেড টেস্ট, সেটা কল্পোস্কোপি। যাদের নাকি এই টেস্টগুলো প্রাথমিক স্ক্রিনিংগুলো পজিটিভ হয় তাদেরকে আমরা জ্বরের মুখটাকে একটু ম্যাগনিফিকেশনের মাধ্যমে ওখানে আমরা দেখি যে কী ধরনের চেঞ্জ আছে এবং ওখান থেকে বায়োপসি নেওয়া হয়। কল্পোস্কোপিটা একটু কস্টলি, সেটা সব জায়গায় অ্যাভেলেবেল না, হয়তো টারশিয়ারি সেন্টারগুলোতে অ্যাভেলেবেল। আচ্ছা, অ্যাডভান্স স্টেজে যখন চলে যায় কিংবা প্রাথমিকভাবে যখন আপনারা বুঝতে পারেন, দুই সময় তো দুই ধরনের ট্রিটমেন্ট আপনারা দেন, কোন সময় কোন ধরনের ট্রিটমেন্ট দেন এবং কিভাবে দেন? আচ্ছা, ট্রিটমেন্টের কথা যদি বলি, আমি কিন্তু প্রথমে, আজকে যেহেতু একটা হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমি কিন্তু প্রথমেই বলি যে প্রিভেনশনের কথা। হ্যাঁ, প্রিভেনশনের কথাটা আমি বলবো। হ্যাঁ, প্রিভেনশনের কথাটা আমি বলবো যে আমরা যদি একটু ভ্যাকসিন দেই, আমাদের দেশে কিন্তু এখন ভ্যাকসিন চলে আসছে। হ্যাঁ, আমরা যদি ভ্যাকসিন দেই তাহলে কিন্তু একটি ছোট্ট কিশোরী মেয়ে, এবং সেটা কিন্তু সে মানে জ্বরের এই ভাইরাসে আক্রান্ত হবে না। এবং এই ভ্যাকসিনগুলো আমাদের দেশে এখন চলে আসছে। গভর্নমেন্ট লেভেলেও খুবই আনন্দের ব্যাপার যে গভর্নমেন্ট লেভেলে আমরা ইপিআই ভ্যাকসিনের সাথে আমাদের ভ্যাকসিন এসছে, এবং এটা 9 বছর বয়স থেকে 14 বছর পর্যন্ত বয়স ফ্রি, এটা ফ্রি অফ কস্ট গভর্নমেন্ট দিচ্ছে একটা ডোজ। তার মানে একজন কিশোরী মেয়ে 9 থেকে 14 বছর এর মধ্যেই দিতে হবে। এই সময় দিলে মানে আমরা এটার আইডিয়াটা হচ্ছে যে এটা কিন্তু মেইনলি এন্টার হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে। কাজে 9 থেকে 14 বছর সেই সময় আমরা এক্সপেক্ট করি যে তাদের কোনো সেক্সুয়াল কন্ট্যাক্ট হয়নি, কাজে ওই সময় যদি আমরা ভাইরাসটা মানে ভ্যাকসিনটা দিয়ে দিই তাহলে কিন্তু তার আর ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। আর যাদের নাকি একটু 14 বছরের পরে হলে তখন 2টো ডোজ দিতে হয়, আর আরও পরে হলে হয়তো 3টে ডোজ দিলেই মানে মোটামুটি এই ভ্যাকসিনটা আমরা প্রিভেন্ট করতে পারি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু বাংলাদেশের অনেক নারী সম্ভবত বিষয়টি জানেন না।
জানে না, এবং আমরা কিন্তু এই যে জাস্ট জানুয়ারি মাসে আমাদের ক্যান্সার দিবস ছিল, সার্ভিক্যাল ক্যান্সার অ্যাওয়ারনেস ছিল, আমরা সোসাইটি থেকে, আমি অভিজ্ঞানী সোসাইটির একজন মেম্বার হিসেবে বলছি, সারা বাংলাদেশেই কিন্তু আমরা অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন প্রোগ্রাম করেছি, সেমিনার করেছি, র্যালি করেছি, এবং স্কুলে যেও কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি, যাতে আমাদের স্কুলের টিচার, গার্জিয়ানরা সবাই যদি বুঝতে পারে যে আমাদের সচেতনতার জন্য আপনারা ক্যাম্পেইন করেছেন। একটি বিরতিতে আমরা যাব, সংক্ষেপে একটু জানতে চাই যে ভ্যাকসিনটা কোথায় পাওয়া যায়? কোনো কিশোরী কিংবা কোনো গ্রাম থেকে কোনো মেয়ে যদি এখন চায় যে সে হচ্ছে ভ্যাকসিনটা নেবে, এটা কিন্তু স্কুলেই দিচ্ছে। হ্যাঁ, স্কুলে যেরকম আমাদের টিটেনাসের ভ্যাকসিন দেওয়া হতো, যে ভ্যাকসিনগুলো সেগুলো স্কুল গার্লদেরই দেওয়া হচ্ছে 9 থেকে 14 বছর বয়সী। আচ্ছা, অনেক সময় হয় আমাদের বাংলাদেশের অ্যাসপেক্টে আমরা তো কখনোই চাই না যে হচ্ছে পড়ালেখার বাইরে কেউ থাকুক। স্কুলে যারা যায় না তারা কিভাবে ভ্যাকসিনটা পেতে পারে? স্কুল হয়তো হেলথ কমপ্লেক্সে গভর্নমেন্ট যেই সেন্টারগুলো আছে হয়তো সেখানে হয়তো তারা সেগুলো অ্যাভেলেবেল হবে। আর অনেকে কিন্তু প্রাইভেট লেভেলে যারা হয়তো স্কুলে পায়নি, হয়তো প্রাইভেট লেভেলে সেগুলো আছে, সেগুলোও কিন্তু বিভিন্ন ফার্মাসিউটিক্যালস সেগুলো নিয়ে আসছে, সেগুলো কিন্তু ওরা বাই নিজেরা কস্ট মানে বেয়ার করে কিন্তু সেগুলো অ্যাভেল করতে পারবে। কত করে পড়তে পারে? কত করে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস অ্যাকচুয়ালি, হ্যাঁ স্কুলে ফ্রি দেওয়া হয়, অ্যাকচুয়ালি বাইরের এগুলো কিন্তু অনেক কস্টলি, কিন্তু আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস তারা এগুলো মানে ইম্পোর্ট করেছে, এবং অনেকটা লো কস্টে কিন্তু ভাইরাসগুলো আমরা এখন দিতে পারছি। অ্যাকচুয়ালি জ্বরের ক্যান্সার যখন হয়ে যায়, আপনি যেটা ট্রিটমেন্টের কথা বলছিলেন। আচ্ছা, ট্রিটমেন্টের বিষয়ে আমরা আসবো, একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা ট্রিটমেন্টের বিষয়ে আরো অনেক কিছু আর কি জরায়ু ক্যান্সারের বিষয়ে আমরা আলোচনা করতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত সাথে। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন ইম্পালস হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজটি পারভিন। আজকের আলোচনার বিষয় জরায়ুমুখী ক্যান্সার, লক্ষণ, কারণ ও চিকিৎসা। বিরতির আগে আসলে আমরা আলোচনা করছিলাম, ট্রিটমেন্ট নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেই বিষয়ে আলোচনা করব। তবে হচ্ছে ঝুঁকিতে কারা রয়েছে সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, প্রথমে আমি বলেছিলাম যে একটা ভাইরাস দিয়ে হয়, এইচপিভি ভাইরাস, কিন্তু এইচপিভি ভাইরাস কিন্তু সবার ক্ষেত্রে হবে না। কারা হাই রিস্কে আছে, যেমন যাদের অনেক অল্প বয়সে সেক্সুয়াল কন্ট্যাক্ট হচ্ছে বা বিয়ে হয়ে যাচ্ছে, যেটা আমাদের দেশে খুব কমন, যাদের আর কি প্রতি বছর বা ঘন ঘন সন্তান হচ্ছে, অনেক বেশি অধিক সন্তান হচ্ছে, যাদের হাইজিনটা প্রপারলি মেনটেন হয় না, পার্সোনাল হাইজিন, মেনস্ট্রুয়াল হাইজিন অত বেশি মানে হাইজিনিক ওয়েতে তারা মেনস্ট্রুয়াল সময়টা পার করে না। তারপর হচ্ছে যাদের নাকি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, এটা কিন্তু আমাদের দেশেও আছে বা ওয়ার্ল্ড ওয়াইড এটা আছে যে হ্যাঁ, কিন্তু আমি প্রথমেই বলেছি সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু এই ভাইরাসটা আক্রান্ত হয়ে থাকে, কাজে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার হলে হতে পারে। তারপরে স্মোকিং, মদ্যপান, এগুলো বিভিন্ন কারণে কিন্তু এই যাদের এই হ্যাবিটগুলো আছে তারা কিন্তু হাই রিস্ক। স্মোকিং, মদ্যপান এটার সাথে কিভাবে সম্পৃক্ত হতে পারে? এটার সাথে মানে আমাদের স্মোকিং এ তো বডির ইমিউনিটি অনেক রকমের চেঞ্জ হতে পারে, হরমোনাল চেঞ্জ হতে পারে, পরোক্ষভাবে নানাভাবে আসলে প্রভাব ফেলে। প্রতিরোধের উপায় একটু আমি আসতে চাই, যে প্রতিরোধের উপায় আর কি কি থাকতে পারে? আচ্ছা, যেটা আমি প্রথমে বলেছিলাম যে আসলে এই ক্যান্সারটা আমরা কিন্তু যদি সচেতন হই 100% আমরা প্রিভেন্ট করতে পারি। সেটা একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, যেটা ভ্যাকসিন দিয়ে বলেছি। তারপরে স্ক্রিনিংয়ের মাধ্যমে যাদের হয়েছে তাদেরকে আমরা আগে থেকে ট্রিটমেন্ট করব। আর কিছু লাইফস্টাইল যেগুলোর কথা বলেছি, যে হাই রিস্ক ক্যাটাগরিতে যারা আছে, আমরা যদি আমরা এগুলোতে যদি সচেতন হই, যেমন যাদের অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে বা সেক্সুয়াল কন্ট্যাক্ট হচ্ছে আর্লি স্টেজে, হ্যাঁ অন্তত আমরা বলি যে 18 বছর আগে বিয়ে না, 20 বছর আগে মানে সন্তান নেওয়া না, তো এগুলো যদি প্রিভেন্ট করতে পারি, হাইজেনিক ওয়েতে মানে যদি মেনস্ট্রুয়াল হাইজিন বা অন্যান্য হাইজিন ওয়েতে যদি সে চলে, তারপরে স্মোকিং এগুলো যদি অ্যাভয়েড করে, তাহলেই কিন্তু জ্বরের ক্যান্সারের ভাইরাস দিয়ে আক্রান্ত হলেও মানে ক্যান্সারের রূপ নেবে না, সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। ট্রিটমেন্টের বিষয়ে আসতে চাই একটু। ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি কারো যদি ক্যান্সার ধরাই পড়ে যায়, মানে একদম সেটা ফাইনাল স্টেজে হোক আর প্রাথমিক স্টেজে হোক, দূর স্টেজে কিভাবে
যে কোনো ক্যান্সারে কিন্তু ট্রিটমেন্ট করা হয় যে তার স্টেজ ওয়াইজ, যে কোন স্টেজে আছে, তার বয়সটা কত, তার ফ্যামিলি কমপ্লিট কিনা, সব কিছু পর্যালোচনা করে তারপর ট্রিটমেন্টটা করা হয়। তো এখানে মানে ম্যাক্সিমাম ট্রিটমেন্ট যেটা করা হয় যদি আর্লি স্টেজে থাকে তাহলে সাধারণত সার্জারি করে অপারেশনটা করা হয়। আমরা জরায়ু থেকে শুরু করি, জরায়ুর আশেপাশে যেই অর্গানগুলো আছে সব কিছুই ফেলে দিতে হয়। হ্যাঁ, কিন্তু যখন নাকি জরায়ুর ক্যান্সারটা অনেক বেশি অ্যাডভান্স স্টেজে চলে যায়, সমস্ত শরীরে হয়তো ছড়িয়ে যায়, তখন কিন্তু হয়তো সার্জারির আর স্টেজ থাকে না, তখন হয়তো আমাদের রেডিয়েশন আছে, কিমো রেডিয়েশন, ইমিউনোথেরাপি, এই ট্রিটমেন্ট মাধ্যমে তখন ট্রিটমেন্ট করা হয়। এটা কি আমি যদি বলি যে অল্প বয়সী নারী এবং বেশি বয়সী নারী, আপনার কি মানে চিকিৎসায় কোনো পার্থক্য থাকে? হ্যাঁ, অফকোর্স। একটা হয়তো মানে 30 বছরের যদি জ্বরের ক্যান্সার হয় তাহলে তো তার ফ্যামিলি কমপ্লিট না, তার ফিউচার আছে, বেবি আছে। হ্যাঁ, তখন কিন্তু আমরা বলি, অথবা প্রেগনেন্ট অবস্থায় যদি কারো জ্বরের ক্যান্সার ধরা পড়ে, তখন আমরা চাই যে প্রেগনেন্সিটা যতদূর সম্ভব, যে প্রেগনেন্সিটা একটু ম্যাচিউর হলে হয়তো ডেলিভারি পরে তারপর ট্রিটমেন্টটা করতে। আর খুব আর্লি স্টেজে যদি আসে, হয়তো অল্প বয়স, তখন আমরা শুধু জ্বরের মুখটা ফেলবো, মুখটা ফেলে তারপরে তাকে বলবো যে বেবি নিয়ে নেওয়ার জন্য, তারপরে আমরা পুরো ট্রিটমেন্টটা করব। আর যদি এখন যদি খুব অ্যাডভান্স স্টেজে হয় তখন কিন্তু আমাদের মানে জ্বরটাকে স্যাক্রিফাইস করতে হয়, তখন আমাদের টোটাল সার্জারিটাই করতে হয়। আচ্ছা, সেটা যদি একটু বয়স্ক হয় সেই ক্ষেত্রে তো আপনারা বয়স্ক হলে তো আমরা সবকিছু জরায়ু ওভারি সবকিছু আমরা ফেলে দিতে পারি, কিন্তু যে মেয়েটার এখনো সন্তান হয়নি, সন্তানের স্বপ্ন দেখছে, তার জন্য কিন্তু তখন ট্রিটমেন্টটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। আচ্ছা, এই পুরো জার্নির সময় কারো যদি ধরা পড়েই যায় যে জরায়ুমুখী ক্যান্সার, এই পুরো জার্নির সময়ে একজন নারী কিভাবে আসলে তার জীবনযাপন, লাইফস্টাইলটা কিভাবে সে কাটাবে আর কি? অ্যাকচুয়ালি একটা যে কোনো ক্যান্সারই একটা নারীর জন্য, তার পুরো পরিবারের জন্য, সমাজের জন্য কিন্তু অনেক বেশি দুর্বিষহ, তাই না? এটা একটা মরণ ব্যাধি, তারা কিন্তু মেন্টালি অনেক বেশি অ্যাবসেন্ট থাকে, পুরো ফ্যামিলিটাই। তো এখানে যেটা দরকার যে আমাদের কিন্তু চিকিৎসা আছে, যে স্টেজে থাকুক না কেন আমাদের চিকিৎসা আছে, প্রিভেনশন আছে, পুরো ফ্যামিলিকেই কিন্তু তাকে সাপোর্ট দিতে হয়। আর এখানে একটা ব্যাপার হচ্ছে এই জ্বরের মুখের ক্যান্সারটা যেটা কিমো রেডিও, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, যদিও ট্রিটমেন্ট আছে কিন্তু এক্সপেন্সিভ, কাজে এটা কিন্তু পুরো ফ্যামিলি কিন্তু তাকে সাপোর্ট দিতে হয়। যাদের হয়তো অর্থনৈতিকভাবে হয়তো অত বেশি সলভেন্ট না, তাদের পুরো ফ্যামিলি যদি তার কাছে এগিয়ে আসে তাহলে কিন্তু তাদের ট্রিটমেন্টটা নেওয়া সম্ভব হয়। আর আমাদের দেশে কিন্তু এখন অনেক ক্যান্সার ইনস্টিটিউট হয়ে গেছে গভর্নমেন্ট লেভেলে, আমাদের মহাখালীতে ক্যান্সার ইনস্টিটিউট আছে, বিএসএসের মধ্যে আমাদের ক্যান্সার ইনস্টিটিউট আছে, আমাদের এখন অবিজ্ঞানী সোসাইটিতে কিন্তু অনকোলজি একটা ডিপার্টমেন্ট আছে যারা শুধু ক্যান্সার নিয়ে ডিল করে। তো কাজে এই জিনিসগুলো কিন্তু যদি জেনে আমার রেসপেক্টিভ জায়গায় যদি আমার পেশেন্টটা যায় তাহলে কিন্তু মানে অনেক যথাযথ সময়ে রোগটা ডায়াগনোসিস হয় এবং যথাযথ চিকিৎসা হয়। একটু সংক্ষেপে জানতে চাইবো যে জরায়ুতে আর কোনো ক্যান্সার হয় কিনা? আচ্ছা, হ্যাঁ, যেটা প্রথমেই বলছিলাম যে জ্বরের মুখের একটা ক্যান্সার আছে, আর জ্বরের বডিতে যেটা এন্ডোমেট্রিয়াম একটা ক্যান্সার আছে। কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা একটু বেশি বয়সে হয়, যাদের একটু ওবেসিটি আছে, ওজন বেশি, ডায়াবেটিস, এবং ওয়েস্টার্ন সোসাইটি এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা বেশি হয়ে থাকে। আমাদের দেশের রিজনে সার্ভিক্যাল মুখের ক্যান্সারটা বেশি হয়। হ্যাঁ, কিন্তু হচ্ছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, জ্বরের এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা যেটা সাধারণত দেখা যায় যে এটা একটু বেশি বয়সে হয়, হয়তো দেখা যায় যে তাদের অনিয়মিত মাসিক হচ্ছে বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর আবার মাসিক হচ্ছে, তাদের আগেই বলছিলাম যে তাদের ডায়াবেটিস থাকতে পারে, অনেক ওয়েট বেশি থাকতে পারে, বা তারা অনেক সময় এইচআরটি বা হরমোন রিপ্লেসমেন্ট নিয়েছে, তাদের হতে পারে। তো এখানেও কিন্তু আমরা একটা সিম্পল আল্ট্রাসাউন্ড টিভিএস করে আমরা কিন্তু ওই এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা ডায়াগনোসিস করতে পারি, এবং সেখানে ট্রিটমেন্টটা কিন্তু সার্জারি করলেই অনেকটা 100% কিউর হয়ে যায় যদি খুব আর্লি স্টেজে থাকে। এখানে কি ভ্যাকসিন যদি কোনো মেয়ের দেওয়া থাকে? না, এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের কোনো ভ্যাকসিন নেই, কিন্তু এখানে আমরা স্ক্রিনিংটা আল্ট্রাসাউন্ড টিভিএস করে আমরা এন্ডোমেট্রিয়ামের ভিতরে, আমরা জ্বরের ভিতরের লেয়ারটা কতটুকু হয়েছে, অনেক মোটো হয়ে গেছে কিনা, মানে মোটা হয়ে গেছে কিনা, সেটা আমরা দেখতে পারি এবং তারপরে সে ডায়াগনোসিস করতে পারি। আবার অনেক সময় ডিএনসি করে ওখান থেকে টিস্যু নিয়ে বায়োপসি করে বোঝা যায় যে ওখানে ক্যান্সার আছে কিনা। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসিকে এবং আমার সমস্ত দর্শককে। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।